যখন আমাদের 3 উইকেট পড়ে গেল আর্লি, তখন আমাদের প্ল্যানটা ডিফারেন্ট ছিল যে কিভাবে আমরা ম্যাচটা জিততে পারি। 12 ওভার 1 বলে আমাদের সবারই প্ল্যান ছিল চেস করার, এবং আমরা সেই ইন্টেন্ট নিয়েই খেলা শুরু করেছিলাম। একটা পর্যায়ে যায় যখন দেখলাম যে মনে হচ্ছে আর হবে না 12 ওভারের চেস, তখন আসলে নর্মালি জেতার চেষ্টা করা এই প্ল্যানটা আসছিল। তারপর ওইটাও ট্রাই করে আমরা পারিনি আনফরচুনেটলি। কিন্তু আসসালামাইকুম, দেশ ও দেশের বাইরে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে শুভেচ্ছা। আপনারা জানেন আমার ভিডিওর প্রতিটি বিষয় হয় বাংলাদেশের সামাজিক অবস্থা নিয়ে, বাংলাদেশের রাজনৈতিক অবস্থা নিয়ে, বাংলাদেশের নেতৃস্থানীয় যে ব্যক্তিবর্গ আছে তাদের নৈতিক স্খলন, তাদের সামাজিক অবক্ষয়, এই বিষয়গুলো নিয়েই মূলত আমি আমার ভিডিওগুলো করি। কিন্তু আজকের এই আমার আলোচনার বিষয় সম্পূর্ণ ডিফারেন্ট একটি ইস্যু নিয়ে, বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে। বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান যে পারফরমেন্স, সাম্প্রতিক তাদের পারফরমেন্সের মুমূর্ষু অবস্থা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, এই বিষয়গুলো নিয়ে আসলে আমি মনে করতে যে আসলে আলোচনা করা দরকার। যেহেতু বর্তমানে টি-20 বিশ্বকাপ চলতেছে এবং টি-20 বিশ্বকাপ একেবারে শেষ দিকে, বাংলাদেশ টি-20 বিশ্বকাপ আসলে কেমন করে, বাংলাদেশের পারফরমেন্স কেমন, দেশের প্রেক্ষাপটে এবং বহির্বিশ্বের অন্যান্য দলের সাথে বাংলাদেশের তুলনা করলে তাদের মানদণ্ডটা আসলে কোথায় যাওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। আশা করি পুরো আলোচনাটিতে আপনারা সকলে আমার সাথে থাকবেন। যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যদি পারেন পারতপক্ষে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন যে গত 25শে জুন বাংলাদেশ ক্রিকেট দলের জন্য একটা ঐতিহাসিক একটা দিন ছিল। এই 25শে জুন আফগানিস্তানের সাথে সুপার হিটের শেষ ম্যাচে 12.1 ওভারে যদি বাংলাদেশ 116 রান চেস করতো বা 116 রান তাড়া করে জিততে পারতো, তাহলে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় একটা দিন হতে পারত। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সবচেয়ে ভালো একটা দিন হতে পারত এই 25শে জুন। কেন বলছি এই কথাটা আপনারা সকলে জানেন। এই দিনটা আর 10টা ম্যাচের মধ্যে ছিল না, এই দিনটা আর 10টা ঘরোয়া ম্যাচের মতো ছিল না। এই দিনটা এমন একটি ম্যাচ ছিল বিশ্বকাপের প্রেক্ষাপটে বা ঘটনাক্রমে এই ম্যাচটি এত বেশি গুরুত্বপূর্ণ ছিল যে বাংলাদেশ 12.1 ওভারে যদি 116 রান চেস করতো, তাহলে বাংলাদেশ ক্রিকেটের এই টি-20 বিশ্বকাপের প্রথমবারের মতো সেমিফাইনালে পৌঁছতে পারত। চিন্তা করা যায় যে কোনো একটা বৈশ্বিক আসরে বাংলাদেশ সেমিফাইনাল খেলতেছে, সেই সুবর্ণ সুযোগটা বাংলাদেশ ক্রিকেট দলের সামনে এসেছিল। কিন্তু বাংলাদেশ ক্রিকেটাররা কি করলো, বাংলাদেশ ক্রিকেটাররা এই রানটিকে 12.1 ওভারে এই রানটিকে চেস করার কোনো চিন্তাই করেনি। 12.1 ওভারে 116 রান খুব আহামরি কোনো টার্গেট না, 10-এর নিচে রান লাগে। রিকোয়ার্ড রেট ছিল 10-এর নিচে। এই রানটিকে যে তাড়া করবে, 10 উইকেট তাদের হাতে আছে, এই রানটিকে তাড়া করার তারা কোনো বিন্দু মাত্র চেষ্টা করেনি। আমাদের 3 উইকেট পড়ে গেল আর্লি, তখন আমাদের প্ল্যানটা ডিফারেন্ট ছিল যে কিভাবে আমরা ম্যাচটা জিততে পারি, কারণ আমাদের প্ল্যানই আমরা কিভাবে ম্যাচটা জিততে পারি। সো তার যে আসলে এরা কি মেন্টালিটি নিয়ে খেলে। এইখানে যদি বাংলাদেশের জায়গায় যদি নেপাল থাকতো, বাংলাদেশের জায়গায় যদি ওমান থাকতো, আরব আমিরাত থাকতো, ইভেন উগান্ডা যদি থাকতো, তারপরও তারা সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই চেষ্টাটা করতো যে না 12.1 ওভার আমাদেরকে ওই রানটা শেষ করতে হবে। হেরেই গেছে। পরিশেষে ম্যাচটা বাংলাদেশ জিততে তো পারেনি, 8 রানে ম্যাচটিতে তারা কি করে হেরে যায়। যদি বাংলাদেশ যে ধরনের খেলা খেলে ম্যাচটি জিততে চেয়েছিল, আসলে ম্যাচটা জিতলে বাংলাদেশ কি এমন লাভ হতো? বাংলাদেশ কি র্যাঙ্কিংয়ের টপে যেত? বাংলাদেশ কি ক্রিকেটে বিশেষ করে টি-20তে খুব ভালো মানের দল হতো? বাংলাদেশে মানে খুব বেশি কি টাকা পয়সার কোনো বিষয় ছিল যে ম্যাচটি জিতলে তারা আর্থিকভাবে বেনিফিটেড হতো, বা বাংলাদেশ খুব ভালো মানের একটা দল হতো? না, কিছুই হতো না। বাংলাদেশ যে অবস্থায় আছে ওই অবস্থায় যেত। এই একটা ম্যাচ জেতা যে কথা ছিল, মানে একটা ম্যাচ জিতলে সাধারণভাবে জেতা যে কথা ছিল, ঠিক ওই রকম একটা অবস্থায় থাকতো। কিন্তু একবার চিন্তা করেন, যদি বাংলাদেশ এই ম্যাচটি 12.1 ওভারে জিততো, আজকে তারা সেমিফাইনাল খেলতো। এমন এই সম্ভাবনাটা ছিল, হয়তো বা সেমিফাইনালে ভালো খেলে ফাইনালও যেতে পারত। এই একটা সুবর্ণ সুযোগ বাংলাদেশ দল হেরায় গেছে, এবং বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট প্রেমী মানুষ, বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট অনুরাগী মানুষ যার কারণে খুব ক্ষুব্ধ। তারা মনে করে, তারা ধরে নিয়েছে যে বাংলাদেশ ক্রিকেটের এপিটাপ লেখা হয়ে গেছে এই ম্যাচটি হারার মাধ্যমে। বাংলাদেশ ক্রিকেটের আসলে শব্দার যে পুরানোর যে কাজগুলো, যে সংস্কারগুলো, সেগুলো কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এই ম্যাচটি হারার মাধ্যমে। এটা এমনই একটি ম্যাচ ছিল। যাই হোক, বাংলাদেশ টি-20তে আসলে কেমন করে আপনারা সকলে জানেন যে 2006 সালে 28শে নভেম্বর বাংলাদেশ প্রথম টি-20 খেলে, এবং সেটি জিম্বাবুয়ের সাথে, সেখানে 166 রানের মতো করে, যদিও বাংলাদেশ ম্যাচটি জিতে যায়। এরপর থেকে বাংলাদেশ টোটাল 176টি টি-20 ম্যাচ খেলেছে, তার মধ্যে মাত্র 68টি ম্যাচে জিতেছে। জেতার হার মাত্র 38.63%। চিন্তা করেন, 38% ম্যাচ বাংলাদেশ টি-20তে জিতেছে, 40%ও জিততে পারেনি। এইরকম হয়েছে বাংলাদেশের অবস্থা। 68টি জয়ের বিপরীতে বাংলাদেশের হারের সংখ্যা কত জানেন? 104টি ম্যাচ বাংলাদেশ হেরেছে। 104টি ম্যাচ বাংলাদেশ টি-20তে হেরেছে। এই হারার মধ্যে আপনার কে কে নাই?
আপনার সহযোগী দেশ হিসেবে যখন আয়ারল্যান্ড ছিল, আফগানিস্তান ছিল, আপনার বিশ্বের প্রত্যেকটা দেশের কাছে তো হেরেছে। ইভেন ইউএসএর সাথে বাংলাদেশ হারে, হংকংয়ের সাথে বাংলাদেশ হারে। বাংলাদেশের টি-20তে এইরকম সারির একটা দল। যদি বাংলাদেশ যে সুযোগ সুবিধা না থাকে, বাংলাদেশ যে রকম অবকাঠামোগত যে সুযোগ সুবিধাগুলো পায়, কোচ ফ্যাসিলিটিসগুলো পায়, এরকম সুযোগ সুবিধা যদি বিশ্বের অন্য কোনো দেশ পেত, অন্য কোনো সহযোগী দেশ পেত, তারা নিশ্চিত আপনি 100% শিওর থাকেন তারা বাংলাদেশের যে ভালো টি-20 খেলতো। কারণ বাংলাদেশের টি-20 যে খেলার আছে তাদের আসলে ওই ইন্টেন্টটাই নাই ভালো খেলার মতো। তো যাই হোক, এর মাঝখানে বাংলাদেশ যে 176টি ম্যাচের মধ্যে বাংলাদেশের ক্রিকেটারদের, বাংলাদেশের ব্যাটসম্যানদের আসলে ক্যালিবার কতটুকুতে আসলে কত রান পর্যন্ত তারা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে বা তাদের সামর্থ্যর জায়গায় কতটুকু। বাংলাদেশ, আপনারা সকলে জানেন যে বাংলাদেশ 200 রান পার করেছে মাত্র 6 বার। তার মধ্যে বাংলাদেশের হাইয়েস্ট স্কোর 215। আপনারা জানেন যে আফগানিস্তানের হাইয়েস্ট স্কোর কত? আফগানিস্তানের হাইয়েস্ট স্কোর 278। জিম্বাবুয়ের হাইয়েস্ট স্কোর বাংলাদেশের চেয়ে বেশি। তো যাই হোক, বাংলাদেশের 200 থেকে 215 রান পর্যন্ত করেছে 6 বার। 190 থেকে 199 রান পর্যন্ত বাংলাদেশ করেছে 3 বার। তারপর 180 থেকে 189 রান পর্যন্ত বাংলাদেশ করেছে 7 বার। 170 থেকে 179 রান পর্যন্ত বাংলাদেশ করেছে 9 বার। এবং 160 থেকে 159 রান পর্যন্ত বাংলাদেশ করেছে 16 বার। 150 থেকে 159 রান পর্যন্ত বাংলাদেশ করেছে 21 বার। তার মানে বোঝা যায় 150-এর উপরে বাংলাদেশ রান করেছে 60 থেকে 62টি ম্যাচে। এবং এই 176টি ম্যাচের মধ্যে অধিকাংশ ম্যাচেই, প্রায় 114টি ম্যাচে বাংলাদেশ রান করেছে 150-এর নিচে। বাংলাদেশের ক্যালিবারেই এতটুকু। বাংলাদেশের ক্রিকেটাররা 140 থেকে 149 পর্যন্ত রান করছে 31 থেকে 32 বার। এইটা বাংলাদেশের সামর্থ্য, 140 থেকে 149 রান পর্যন্ত এবং 130 থেকে 139 রান পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটাররা করেছে 25 বার। তার মানে বাংলাদেশ ক্রিকেটারদের মূল যে সামর্থ্য, তাদের ব্যাটারদের যে ক্যালিবার, সেই ক্যালিবারটা হলো 130 থেকে 150 রান করা পর্যন্ত। যেখানে টি-20তে এখন হর হামেশায় 200 রানের উপরে হয়, হর হামেশায় 180-70 রান মামুলি একটা টার্গেট। এবং দেশের অধিকাংশ ক্রিকেট বোর্ড, দেশের অধিকাংশ ক্রিকেট নেশন, তারা এইটাকে স্ট্যান্ডার্ড মার্ক ধরে যে 170 থেকে 190 রানের মধ্যে টি-20তে একটা স্ট্যান্ডার্ড স্কোর। বাংলাদেশ কি করে? 130 থেকে 150 রান করে। বাংলাদেশের ক্যালিবার, বাংলাদেশের ব্যাটসম্যানরা এই চিন্তা ভাবনাটাই করে, তাদের সামর্থ্যের জায়গাটাই অতটুকু। যাই হোক, এখন বাংলাদেশ বিশ্বকাপে কেমন করে? আপনারা জানেন যে প্রতি বছর বিশ্বকাপ আসলে, সেটা ওয়ানডে বিশ্বকাপ হোক বা টি-20 বিশ্বকাপ হোক, বাংলাদেশিদের মধ্যে যারা বাংলাদেশের খেলাটাকে অনুসরণ করে, ফলো করে, তাদের মধ্যে একটা ব্যাপক একটা হাইপ তৈরি হয়। তারা মনে করে এইবার বুঝি বাংলাদেশ দল ভালো করবে, এইবার বুঝি বাংলাদেশ দল ভালো করবে। কিন্তু আপনাদেরকে একটা তথ্য দেই, 2007 সালের পর 2022 সাল পর্যন্ত বাংলাদেশ টি-20 বিশ্বকাপের কখনোই মূল পর্বে ভালো করেনি। ইভেন 2014 সাল থেকে 2022 সাল পর্যন্ত বাংলাদেশকে বাছাই পর্ব খেলতে হতো। চিন্তা করেন যে বাংলাদেশের মতো একটা টেস্ট প্লেয়িং নেশন, যাদের ক্রিকেট ইতিহাস এত বেশি সমৃদ্ধ, 20, 25, 30 বছরের একটা ক্রিকেটের ইতিহাস, তারা কি করে? বাছাই পর্ব খেলে। বাছাই পর্ব খেলার পর তারা কি করে? বিশ্বকাপের টি-20 বিশ্বকাপের মূল পর্বে যায়। তো এই মূল পর্বে বাংলাদেশ এখন পর্যন্ত 45টি ম্যাচ খেলেছে, তার মধ্যে তাদের জয় মাত্র 12টিতে। চিন্তা করেন, জয় মাত্র 12টিতে, তার মধ্যে 6টি জয় আবার বাছাই পর্বতে এবং আর 6টি জয় বিশ্বকাপের মূল পর্বে। তার মধ্যে 2007 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আশরাফুল এবং আফতাবের সেই অতিমানবীয় ইনিংসের জন্য প্রথম জয় পায় তারা সুপার 8-এ। এবং এরপরে 2009 সাল, 2010 সাল, 2012 সাল, 2014 সাল, 2018 সাল, 2022 সাল বাংলাদেশে মূল পর্বে কোনো জয় ছিল না। এবং 2022 সালে আসার পর তারা কি করে? নেদারল্যান্ড এবং জিম্বাবুয়েকে হারায়। এবং এইখানে হারার ফলে তারা কি করে? মূল পর্বে তাদের যে জয়ের খরা, সেই খরাটা তারা কি করে? কাটিয়ে তোলে। এবং আপনারা জানেন যে এই বিশ্বকাপে তারা কি করে? আয়ারল্যান্ডের কাছে 2009 সালে হেরেছিল। তখন আয়ারল্যান্ড খুব সাধারণ মানের একটা দল, খুব নিম্ন সারির একটা দল। এবং আপনাদের তথ্য আর একটা দিই, 2014 সালে বাংলাদেশ নিজের দেশের মাটিতে হংকংয়ের বিরুদ্ধে হেরেছিল। বাংলাদেশ হংকংয়ের সাথে টি-20তে পারে নাই, হংকংয়ের সাথে বাংলাদেশ হেরেছিল। বাংলাদেশ এখন পর্যন্ত, আপনাদের একটা তথ্য, স্কটল্যান্ডের বিরুদ্ধে টি-20তে বাংলাদেশ এখন পর্যন্ত জিততে পারেনি। স্কটল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ এখন পর্যন্ত টি-20তে জিততে পারেনি। ইউএসের সাথে গত বছর এই কিছুদিন আগেই, বিশ্বকাপের আগে 2 ম্যাচ হেরেছে, 1 ম্যাচে জিতেছে। বাংলাদেশের ক্রিকেটের পরিসংখ্যান এতটুকুই। মূল পর্বে বাংলাদেশের জয় যেখানে 12টি, সেখানে অন্য দেশের জয় আপনারা একবার চিন্তা করে দেখেন, একবার কম্পেয়ার করে দেখেন। যাই হোক, বাংলাদেশ কেন পারে না? বাংলাদেশ না পারা, টি-20তে বাংলাদেশ ভালো না খেলার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে প্রথম এবং প্রধান যে কারণটা হয়েছে, বিপিএল ছাড়া বাংলাদেশে আর অন্য কোনো ডোমেস্টিক টি-20 লিগ নেই।
আপনি ভারতে দেখেন, আপনি ইংল্যান্ডে দেখেন, ইভেন আপনি আফগানিস্তানে দেখেন যে ওখানে কি আছে, তাদের বিভিন্ন ধরনের টি-20 লিগ আছে, তাদের জেলা লিগ আছে, তাদের স্কুল ভিত্তিক টি-20 লিগ আছে। আমাদের দেশে ওই এক বিপিএল ছাড়া আর কোনো টুর্নামেন্ট নেই। বাংলাদেশ ক্রিকেটাররা কোথায় টি-20 খেলা শিখবে? তাদের টেম্পারমেন্ট কোথায় তৈরি হবে? তাদের ক্রিকেট খেলা, টি-20 খেলার কৌশল তারা কোথায় শিখবে? পিপিএলে বা কয়জন ক্রিকেটার চান্স পায়? চিন্তা করে দেখেন, বাংলাদেশ ক্রিকেট কর্তাগুলো কি আসলে এটা দেখে না? 2 নম্বর যে কারণটি হচ্ছে সেটা হলো আমাদের খেলোয়াড়দের নিবেদনের অভাব, ভালো করার মন মানসিকতার অভাব। একটা খেলোয়াড় যখন আন্তর্জাতিক লেভেলে যায়, আন্তর্জাতিক জাতীয় পর্যায়ে যায়, তখন সে চিন্তা করে সে কীভাবে তার মানটা বাড়ায় নিবে বা আন্তর্জাতিক পর্যায়ে সে ভালো খেলতে পারবে, আন্তর্জাতিক লেভেলে তার লেভেলটাকে নিয়ে যাবে। কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা জাতীয় দলে এই জন্যেই যায় শুধুমাত্র টাকা মেকিংয়ের জন্য, টাকা উপার্জনের জন্য। কেন এই কথাটা বলতেছি, যখন তারা জাতীয় পর্যায়ে ভালো খেলোয়াড় হয়, একটা মানে মানসম্মত মোটামুটি মানের খেলোয়াড় হয়, তখন তারা বিভিন্ন বিজনেসের সাথে জড়িয়ে পড়ে, তখন তারা বিভিন্ন ধরনের শোরুম উদ্বোধন করে, বিভিন্ন ধরনের কোম্পানির সাথে তারা কি হয়, স্পন্সরশিপ পায়, বিভিন্ন কাজে তারা নিয়োজিত থাকে। তখন তাদের কাছে ক্রিকেটটা একটা গুণ একটা বিষয়, ক্রিকেটটা ওখানে প্রতি মাসে মাসে একটা টাকা পাচ্ছে, হ্যাঁ ওটা তো চলতেইছে। তাদের নামটাকে ব্যবহার করে জাতীয় দলের খেলার এই যে ইস্যুটাকে তারা ব্যবহার করে তাদের আর্থিক অবস্থাটা ইনশিওর করে। হ্যাঁ, এটাতে খারাপ কোনো কিছু নাই, কিন্তু তাদের যেটা মূল কাজ, ক্রিকেট খেলাটার প্রতি তাদের নিবেদন তো থাকতে হবে, ক্রিকেট খেলাটার প্রতি পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। এক মুশফিকুর রহিম এবং এক তাসকিন ছাড়া ক্রিকেটের প্রতি কারোরই কোনো পরিশ্রমের মন মানসিকতা আমরা দেখি না। কেউ যে আসলে ক্রিকেট খেলাটা তারা খেলাই মনে করেন। আপনারা এবারে দেখেছেন মনে হয় আফগানিস্তানের সাথে ম্যাচে বাংলাদেশের সাথে হারতেছে, রহমানুল্লাহ গুরবাজ কিভাবে কান্না করতেছে। তাদের প্যাশনটা একবার দেখেন, ক্রিকেটের প্রতি তারা কি রকম ভাবে তাদের আবেগটা কাজ করে। আর বাংলাদেশের খেলোয়াড় দাঁত কেলিয়ে হাসতেছে, বাংলাদেশের খেলোয়াড় হাসতেছে, ম্যাচ হারতেছে, তাদের অনুশোচনা বোধ তো নাই, তারা কি করে দাঁত কেলিয়ে হাসতেছে। বাংলাদেশের আর একটা কারণ যেটা আমরা বলি যে আসলে বাংলাদেশ টি-20তে কেন করে না, তার আর একটি কারণ হলো বাংলাদেশের ভোট কর্তাদের ক্রিকেটেও জ্ঞান অভাব। কথাটা হয়তো বা খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তবতা এটাই। বাংলাদেশের কয়টা কর্মকর্তা ক্রিকেটেও জ্ঞান সমৃদ্ধ, কয়টা কর্মকর্তা ক্রিকেট সম্পর্কে ভালো বোঝে, ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করতে যায়। অথচ যদি আপনি অন্য পক্ষে যদি হিসাব করেন, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সুবিধাভোগী হচ্ছে বাংলাদেশের ক্রিকেট কর্মকর্তারা। তারা বাংলাদেশের ক্রিকেট কর্মকর্তারা বাংলাদেশ ক্রিকেটটাকে ব্যবহার করে, আমি তো বললাম তা আসলে তারা এই ক্রিকেটটাকে ব্যবহার করে মানি মেকিং এর জন্য, সেটা খেলোয়াড় হোক, সেটা কোচ হোক, অথবা ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা হোক। এখন আরেকটি কারণ হলো আমাদের অবকাঠামোগত অভাব। আমাদের মানে অবকাঠামো যে বিষয়টা আছে, এই বিষয়টা আসলে খুব বেশি উন্নয়ন না। আমাদের সবগুলো কাজ ঢাকা কেন্দ্রিক, জেলায় জেলায় তো কোনো লিগ হয় না, স্কুল পর্যায়ে কোনো লিগের কোনো সুযোগ সুবিধা নাই, এবং দেশীয় কোচের অভাব। কারণ এই অবস্থা উত্তরণের উপায়টা কি? অবস্থাটাকে উত্তরণ করতে গেলে, এই অবস্থার উত্তরণ ঘটাইতে গেলে আসলে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিতে হবে। ক্রিকেট যারা বোঝে তাদেরকে ক্রিকেটে আমাদের বোর্ডে নিয়ে আসতে হবে, এবং ক্রিকেটের স্বার্থে যারা কাজ করতে যায় তারা মানে এটাকে লাভের কোনো সোর্স না দেখে এটাকে নিবেদনের যদি সোর্স হিসাবে দেখে, তাহলে মনে হয় সবচেয়ে ভালো হয়। ডোমেস্টিক লিগ, ডোমেস্টিক ক্রিকেট লিগ চালু করা দরকার, এবং সেই সাথে দেশীয় কোচের প্রমোট করা দরকার। দেশীয় কোচগুলো আসলে আরও বেশি করে দেশীয় কোচ আনন্দ করা দরকার, সেই জন্য যথাযথ ব্যবস্থা যেটা নেওয়া দরকার সেটা নিতে হবে। এবং দিন শেষে অবশ্যই ক্রিকেটারদের কথা বলতে হবে, ক্রিকেটারদের পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে, ক্রিকেটারদের দেশের প্রতি, দেশের ক্রিকেটের প্রতি নিবেদন, আবেগ, ভালোবাসা, এগুলো কাজ করতে হবে। আমরা যখন সাধারণ যারা ক্রিকেট অনুরাগী আছি, আমরা যখন আমাদের মেধা দিয়ে, আমাদের শ্রম দিয়ে, আমাদের টাকা দিয়ে এই ক্রিকেটটাকে ওন করি, আমরা সাধারণ পাবলিক, আমরা দর্শক না থাকলে তো ক্রিকেট বাংলাদেশে এইরকম হইতো না, ক্রিকেটের বাজার তো এইরকম রমরমা হইতো না। আমরা যদি না থাকি, আমাদের মন, আমাদের আবেগ কী চায়, সেই বিষয়টাকে তাদের প্রাধান্য দিতে হবে। এবং দিন শেষে এইটা কথা বুঝতে হবে, যদি আপনারা ক্রিকেটের ভালো না চান, যদি আপনারা ক্রিকেটটাকে শুধু মানি মেকিং মেশিন হিসেবে চিন্তা ভাবনা করেন, তাহলে নিশ্চিত থাকেন আজ থেকে কয়েক বছর পর বাংলাদেশের ক্রিকেটেরও ঠিক ফুটবলের মতো অবস্থা হবে। কি ফুটবলের কি একটা সময় সুবর্ণ সময় ছিল না? ফুটবলের কি রমরমা অবস্থা ছিল না? আজকে দেশের ফুটবল কোথায় গেছে? দেশের কজন মানুষ ফুটবল নিয়ে আজকে চিন্তা করে? ফুটবল বাংলাদেশ বিশ্ব দরবারের র্যাঙ্কিং কথা চিন্তা করে দেখেন। তো যাই হোক, আমি আলোচনা বাড়াবো না। দেশের ক্রিকেটের সাথে, দেশের ক্রিকেটের উন্নয়নের সাথে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং দিন শেষে ক্রিকেটের ভালো হোক, ক্রিকেটের দিন দিন উন্নয়ন ঘটুক, এই কথা বলে আমি আজকের আলোচনা শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।